একটা শহর যেখানে একদিকে আছে প্রাচীন ইতিহাস আর ধর্মের ছোঁয়া, আর অন্যদিকে নতুন শহরের ব্যস্ততা। দেখব দেবী কামাখ্যার মন্দির, যেখানে লাখ লাখ মানুষ আসে আশীর্বাদ নিতে। দেখব উমানন্দ দ্বীপ, বিশ্বের ক্ষুদ্রতম নদী দ্বীপ, যেখানে পদে পদে ইতিহাস। দেখব পাহাড় ঘেরা বশিষ্ঠ আশ্রম, আর শুধু তাই নয়, থাকবে পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দিরের রাজকীয় সৌন্দর্য। শহরের প্রাণকেন্দ্র ফ্যান্সি বাজারের সন্ধ্যায় হেঁটে বেড়ানো, আর সেই সঙ্গে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, গল্প আর অনুভূতি। তাহলে চলো শুরু করি আমাদের আজকের এই অসাধারণ যাত্রা। ভোরের আলোয় শহরটা যখন ধীরে ধীরে জেগে উঠছে, আমি তখন রওনা হয়েছি এক নতুন গন্তব্যের খোঁজে, এক নতুন শহরের গল্প শোনাতে। আজ আমি তোমাদের নিয়ে চলেছি আসামের এক শহর গুয়াহাটি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। রাতের অন্ধকার থেকে ভোরের আলোর দিকে এগিয়ে চলেছে শহর। চারিদিকে ভিড়, অ্যানাউন্সমেন্টের শব্দ আর মানুষের ব্যস্ততা। আজকের আমার যাত্রার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেন চলে শিয়ালদা থেকে গুয়াহাটি পর্যন্ত। যাত্রাপথ প্রায় 20 থেকে 21 ঘন্টা। ঠিক সকাল 6:35 ছাড়ে, পৌঁছয় পরের দিন ভোর 5:15। এই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট প্রায় 480 টাকা, আর থার্ড এসি প্রায় 1300 থেকে 1400 টাকা। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। যাই, উঠে গিয়ে বসি। এখানে কেউ গুছিয়ে নিচ্ছে নিজের ব্যাগ, কেউ চা নিয়ে বসে পড়েছে, আবার কেউ মনের কথা বলছে পাশের সহযাত্রীকে। আর এই যাত্রার মাঝেই সবাই সবার সাথে চেনা জানা হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যেই। এই জিনিসটা কিন্তু ট্রেন জার্নিতেই পসিবল। আমার সিট লোয়ার বার্থ, জানালার ধারে। এইখানে আমি পড়ি এক দোটানায়, জানো তো। লোয়ার বার্থ হলে সারাদিন লোকের ডিস্টার্ব সহ্য করতে হয়, আর আপার বার্থ হলে আউটসাইড প্রাকৃতিক সৌন্দর্য কম্প্রোমাইজ করতে হয়। তাই বাধ্য হয়ে আমাকে লোয়ার বার্থটাই চুজ করতে হয়। একটু ডিস্টার্ব সহ্য করে নেব, বাট ট্রেনের বাইরের সৌন্দর্য একদম মিস করা যাবে না। ঘড়িতে তখন ঠিক 6:35। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়লো। 1 কাপ গরম চা আর জানালার পাশের বাতাস, সত্যি বলছি, এমন মজা কিন্তু ফ্লাইটেও কখনো পাওয়া যায় না। লাঞ্চ অনলাইনে অর্ডার করে নিয়েছি। মালদা টাউনে এসে দিয়ে যাবে। পাশের যাত্রীরা একে অপরের সাথে গল্পে জমে উঠেছে। কে কোথায় যাচ্ছে, কে কোথায় থাকবে, আরো কত কি। এইরকম নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়, এটাও তো ট্রেন ভ্রমণের একটা অংশ। লাঞ্চ করে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভেঙে উঠে দেখি বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। জানালার পাশে বসে দেখতে পাচ্ছি সূর্যটা লাল কমলা আভা নিয়ে ডুবে যাচ্ছে। ফাঁকা মাঠের ওপর দিয়ে চলা ট্রেন, আর আকাশে সেই সোনালি আলো। এমন দৃশ্য দেখতে দেখতে কত গল্প মনে পড়ে যায়। আস্তে আস্তে সন্ধ্যা নামছে, বাইরে অন্ধকার, আর ট্রেনের ভেতরে হালকা আলো, সাথে সহযাত্রীর গল্প, চেঁচামেচি, কোলাহল, সবই যেন আস্তে আস্তে কমে আসছে। এইভাবেই রাতের অন্ধকারে চলেছি গন্তব্যের দিকে। প্রায় 22 ঘন্টা পর অবশেষে পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশন। ঘড়িতে এখন টাইম 5:06। এখানকার বেশিরভাগ সব হোটেলের চেক ইন টাইমই 10টা। তাই অগত্যা এই 5 ঘন্টা ওয়েটিং রুমে বসেই কাটাতে হবে। সারাদিনটাই ঘুমিয়ে আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে কাটালাম। তাই শরীর আর মন দুই এখন একদম পারফেক্ট লাগছে। ঘুমটাও আর পাচ্ছে না। এক কথায় আজকের আপকামিং জার্নির জন্য একদম রেডি। এই গুয়াহাটি স্টেশনের মেন এন্ট্রান্সেই রয়েছে আসামের রিচ কালচারাল হেরিটেজ, এই মাস্ক ক্যারেক্টার। আসামের সংস্কৃতির এক অমূল্য রত্ন হলো এখানকার মুখোশ তৈরির প্রাচীন শিল্প। এই শিল্পটা শুধুমাত্র কারুকার্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে আসামের ইতিহাস, ধর্ম আর লোকজ বিশ্বাস। এই মুখোশ তৈরির কাজের মূল সূচনা হয়েছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের সময়। প্রায় 1500 শতাব্দীতে শঙ্করদেব, যিনি ছিলেন আসামীয় ভক্তি আন্দোলনের অগ্রদূত,
তিনি ধর্মপ্রচারের জন্য নাটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ধর্মীয় শিক্ষা পৌঁছে দিতে চেয়েছিলেন। আর সেই নাটকেরই এক গুরুত্বপূর্ণ অংশ ছিল এই মুখোশ। তখন থেকেই ভাওনা নামক নাট্যধারার জন্য তৈরি হতে থাকে এই বিশেষ মুখোশ। ভাওনায় যখন দেবতা, অসুর, রাক্ষস বা পৌরাণিক চরিত্র ফুটিয়ে তোলা হতো, তখনই দরকার পড়তো এই মুখোশের। এই মুখোশ শুধু যে নাটকেই ব্যবহার করা হতো তাই নয়, বরং ধর্মীয় অনুষ্ঠানে, লোকাচারে আর বিভিন্ন সামাজিক উৎসবে এর বিশাল ভূমিকা ছিল। এই মুখোশগুলোর মধ্যে থাকে রাক্ষসের ভয়ঙ্কর মুখ, গরুড়, হনুমান, নরসিংহের মুখ, আবার কখনো দেবী দুর্গা ও বিষ্ণুর প্রতিচ্ছবি। মুখোশের মাধ্যমে চরিত্রগুলিকে জীবন্ত করে তোলা হতো। ভাওনাতে যখন রাক্ষসের মুখোশ পরে মঞ্চে অভিনেতা আসতো, তখন দর্শকের চোখে যেন এক মুহূর্তে ভেসে উঠত সেই পৌরাণিক কাহিনীর দৃশ্য। মুখোশ ছাড়া ভাওনার দৃশ্য যেন অসম্পূর্ণ। আজকের দিনে এই মুখোশ শিল্প সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে। আগে যেখানে মুখোশ কেবল নাটকের জন্যই তৈরি হতো, আজ তা শিল্পকর্ম, ঘর সাজানোর সামগ্রী আর সংগ্রহশালার সম্পদ হিসেবেও তৈরি হচ্ছে। বিশেষ করে মাজুলি দ্বীপের শতাধিক কারিগর আজও এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। স্টেশনের 2 কিলোমিটারের মধ্যেই আমার হোটেল। আজ যেখানে থাকবো, এই ক্যাব বুক করে চলেছি হোটেলের দিকে। চেক ইন করে জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো মায়ের দর্শনে। সাথে যতটা পসিবল হয় তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আজকের প্রথম গন্তব্য কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আজকে গুয়াহাটিতে থাকার অন্যতম বড় কারণ এই শক্তিপীঠ দর্শন। হোটেল থেকে বেরিয়ে আমি একটা ক্যাব বুক করে নিয়েছি, আর গন্তব্য নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত কামাখ্যা মন্দির। তারপর আরও কিছু স্পট ঘুরে দেখব। আজকে সারাদিনের প্যাকেজ এই ক্যাব নেবে 3,500 টাকা। এখান থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। অবশ্য রাস্তা জুড়ে ট্রাফিক কম থাকে। পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি ঘুরে ঘুরে উঠতে উঠতে একটা টাইমে এসে পৌঁছালাম মন্দিরের মেন এন্ট্রান্সের সামনে। রাস্তার দুধারে ছোট ছোট দোকান, যেগুলিতে পাওয়া যায় পুজোর সামগ্রী, মায়ের সিঁদুর, প্রসাদ আর ছোট ছোট কামাখ্যা মূর্তি। এখান থেকেই নিয়ে নিলাম পুজোর ডালি। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 5:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। তাই যারা সকালবেলায় শান্ত পরিবেশে দর্শন করতে চান, তারা 7টা থেকে 8টার মধ্যে চলে আসতে পারে। মন্দির দর্শন সম্পূর্ণ ফ্রি, তবে যারা ভিআইপি পাসে দর্শন করতে চান, তাদের জন্য 501 টাকায় ভিআইপি পাসের ব্যবস্থা রয়েছে। কামাখ্যা মন্দির শুধু আসাম নয়, পুরো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। এইখানেই নাকি মা সতীর যোনির অংশ পড়েছিল, তাই কামাখ্যা মন্দিরকে মহামায়ার স্থান বলা হয়। এই মন্দির তান্ত্রিক পুজো ও সাধনার জন্য বিখ্যাত। মন্দিরের মূল অংশের স্থাপত্য দেখলে বোঝা যায় 8ম থেকে 10ম শতাব্দীর কাছাকাছিতে নির্মিত। বহুবার ধ্বংস হয়েছে, আবার নতুন করে তৈরি করা হয়েছে। বর্তমানে যে রূপটা দেখছো, সেটা 1700 শতকে কোচ বংশের রাজা নরনারায়ণ তৈরি করেছিলেন। চারপাশে ভক্তদের ভিড়, কেউ পুজো দিচ্ছেন, কেউ প্রসাদ কিনছেন। আর সেই ভক্তদের মাঝে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম কেন এই স্থান 1000 বছরের বেশি সময় ধরে ভারতবর্ষের শক্তি আর বিশ্বাসের প্রতীক। এই সেই স্থান যেখানে আজও বলি প্রথা রয়েছে। এখানেই দেওয়া হয় পশু বলি। এখন আমি ঢুকবো মন্দিরের ভেতরে। গর্ভগৃহে ক্যামেরা বা মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। পূজা দিয়ে ফিরে এসে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে পুজো দিয়ে জাস্ট বেরিয়ে এলাম। এবার তোমাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স। গর্ভগৃহে যাওয়ার জন্য বিরাট লম্বা লাইন পড়ে। এই লাইনেই কেটে গেল 3 থেকে 4 ঘন্টা। যারা ভিআইপি পাশে দর্শন করে তাদেরও লাইন পড়ে, বাট কম্পারেটিভলি ছোট লাইন। এই লাইনেও 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যায়। আই হোপ বুঝতেই পারছো কত কত ভক্ত ডেলি মায়ের দর্শনে আসে। মন্দিরের মূল অংশে প্রবেশের আগে চোখে পড়বে বড় বড় শিলালিপি আর নানা দেবদেবীর ছোট ছোট মূর্তি। কিন্তু মন্দিরের গর্ভগৃহের কথা না বললে এই অভিজ্ঞতা অসম্পূর্ণ। গর্ভগৃহে ঢোকার পরেই মনে হলো একটা আলাদা জগতে পা রেখেছি। চারদিকে ধূপধুনোর গন্ধ, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের জয় মা কামাখ্যা ধ্বনি। ভক্তি আর শক্তির এক মিশ্র অনুভূতি জাগিয়ে তোলে মনে প্রাণে।
কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে কোনো দেবী মূর্তি নেই। গর্ভগৃহে আছে প্রাকৃতিকভাবে সৃষ্টি একটি যোনি আকারের পাথর, যেখান দিয়ে সবসময় জল বেরিয়ে আসে। এই যোনি প্রতীকই কামাখ্যা দেবীর রূপ। এটাই তান্ত্রিক সাধনা আর কামাখ্যার রহস্যমূলতার মূল। কামাখ্যা শুধু সাধারণ মন্দির নয়, এটি তন্ত্র সাধনার এক মহাশক্তি কেন্দ্র। এখানে তান্ত্রিক ব্রাহ্মণরা বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করেন। মেনস্ট্রুয়েশনের সঙ্গে এই মন্দিরের গভীর সম্পর্ক আছে। প্রতি বছর অমাবাস্যা মেলার সময় বলা হয় মা কামাখ্যা বিকেমস মেনস্ট্রুয়েটিং, আর সেই সময় মন্দির বন্ধ থাকে 3 দিনের জন্য। এই সময় হাজার হাজার তান্ত্রিক এখানে সাধনা করতে আসেন। তাদের বিশ্বাস এই সময় মা কামাখ্যার শক্তি সবচেয়ে বেশি জাগ্রত হয়। সত্যি বলতে মা কামাখ্যা মন্দিরে এসে একটা অদ্ভুত শান্তি আর শক্তি অনুভব করলাম। জীবনের সব সমস্যা, দুঃখ, যন্ত্রণার মাঝেও যেন মার কাছে এসে একটা আশ্রয় পাওয়া যায়। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করে অনুভব করলাম শত শত বছরের ভক্তি, বিশ্বাস আর এই ইতিহাস যেন আজও এখানে বেঁচে আছে। কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে এবার রওনা দিলাম ব্রহ্মপুত্রের বুকে ভেসে থাকা উমানন্দ মন্দিরের দিকে। একটা মন্দির যা কিনা রয়েছে ব্রহ্মপুত্র নদীর বুকে একটা ছোট্ট দ্বীপে। গুয়াহাটি স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। চলে এলাম ব্রহ্মপুত্রের পাড়ে। এখান থেকেই ফেরি করে যেতে হবে আইল্যান্ডে। ঘাটে পৌঁছেই দেখতে পাবে অনেক নৌকো সাজানো রয়েছে, কিছু সরকার অনুমোদিত ফেরি আর কিছু প্রাইভেট বোট। গভর্নমেন্ট ফেরির ভাড়া জনপ্রতি 40 টাকা। এই গভর্নমেন্ট ফেরি সার্ভিস চলে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর আছে প্রাইভেট ফেরি সার্ভিস, যার ভাড়া 120 টাকা পার পার্সন। আমি টিকিট কেটে উঠে পড়েছি এই গভর্নমেন্ট ফেরিতে। অনেক ভক্ত, স্থানীয় মানুষ আর কিছু পর্যটক নিয়ে আমাদের বোট এখন নদীর বুক চিরে এগিয়ে চলেছে উমানন্দ আইল্যান্ডের দিকে। দূরে দেখা যাচ্ছে উমানন্দের সবুজ দ্বীপ, আর মাঝ নদীর হাওয়া যেন মাথার সব চিন্তা উড়িয়ে নিয়ে যাচ্ছে। চলে এসেছি আইল্যান্ডের ফেরিঘাটে। এখান থেকে ট্রেকিং করে উঠতে হবে পাহাড়ের ওপরে, যেখানে রয়েছে মেন মন্দির। তবে মন্দিরে ঢোকার আগে চারপাশের প্রকৃতি মন কেড়ে নেয়। চারদিকে সবুজ গাছ, মাঝে মধ্যে পাহাড়ের গায়ে গড়ে ওঠা শিবলিঙ্গ, আর পেছনে সেই নীল ব্রহ্মপুত্র। আইল্যান্ড, নদী, পাহাড় সব মিলে প্রকৃতির এক অসাধারণ কম্বিনেশন। মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দেখা যাবে পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট ছোট গুহা আর শিব মূর্তি। সকাল 5:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। এই উমানন্দ মন্দিরের একটা দারুণ ইতিহাস রয়েছে। 1700 সালে অহোম রাজা গদাধর সিংহ এই মন্দির তৈরি করেছিল। এখানে পূজিত হন ভগবান শিব, আর বলা হয় স্বয়ং শিব আর পার্বতী এখানে আনন্দে কিছু সময় কাটিয়েছিলেন। তাই এর নাম উমানন্দ, মিন্স উমা যে পার্বতী তার আনন্দ। এই থেকে নাম হয়েছে উমানন্দ। এখানে স্থানীয়দের মতে এই মন্দির দর্শনের পর নাকি শিবের আশীর্বাদে জীবনের সব দুঃখ কষ্ট মুছে আনন্দে ভরে যায়। এই আইল্যান্ডে মহাশিবরাত্রি আর শিব চতুর্দশীতে বিরাট উৎসব পালন করা হয়। উমানন্দ মন্দির থেকে ফিরে এবার আমি যাচ্ছি আরেক ঐতিহাসিক স্থান, বশিষ্ঠ আশ্রম বা বশিষ্ঠ মন্দির, যেখানে আছে আশ্রম, ঝর্ণা আর গভীর সাধনার ইতিহাস। উমানন্দ ঘাট থেকে বশিষ্ঠ মন্দিরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। রাস্তা মোটামুটি ভালোই। চলে এসেছি বশিষ্ঠ আশ্রম। মন্দিরের প্রবেশপথ দিয়ে ঢুকতেই একদিকে মন্দিরের বিশাল গেট, আর চারদিকে বড় বড় গাছ, পাখির ডাক আর ঠান্ডা বাতাস।
এখানকার প্রকৃতি এতটাই সুন্দর আর শান্ত, মনে হবে যেন শহরের মধ্যে লুকিয়ে থাকা একটা পাহাড়ি গ্রাম। এই মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের নাম শুনেই বুঝতে পারছো মহর্ষি বশিষ্ঠের নাম অনুসারে এই মন্দির। পুরাণ মতে মহর্ষি বশিষ্ঠ এখানে সাধনা করেছিলেন। বলা হয় তিনি এখানে একটি আশ্রম গড়ে তুলেছিলেন। সেই আশ্রমের চিহ্ন হিসেবে এখানে তৈরি হয়েছে বশিষ্ঠ মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে একটা ঝর্ণা আর একটা গুহা। এই গুহার মধ্যেই মহর্ষি বশিষ্ঠ ধ্যানমগ্ন থাকতেন। মন্দিরের ভেতর ঢুকলে মহর্ষি বশিষ্ঠের মূর্তি আর শিবলিঙ্গ দেখতে পাবে। কথিত আছে মহর্ষি বশিষ্ঠ এখানে অগণিত বছর তপস্যা করেছিলেন, আর তার তপস্যার ফলে এখানে আজও নাকি আধ্যাত্মিক শক্তি অনুভব করা যায়। মন্দিরের ঠিক পেছনেই আছে সেই বশিষ্ঠ ঝর্ণা। জলের শব্দ, পাখির ডাক আর আশেপাশে সবুজ যেন এক স্বর্গীয় পরিবেশ। অনেক ভক্ত এখানে এসে ধ্যান করেন আর প্রার্থনা করেন। এবার চলে এসেছি গুয়াহাটির একেবারে অন্যরকম একটা মন্দিরের দিকে, যেটা দেখতে অনেকটাই অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের মতো। আর এই মন্দিরের নাম পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির। বশিষ্ঠ আশ্রম থেকে বালাজি মন্দিরের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার, যা যেতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। মন্দিরের গেটের সামনে দাঁড়ালে প্রথমেই একটা ভীষণ গ্র্যান্ড দক্ষিণ ভারতীয় স্থাপত্য চোখে পড়বে। বড় সাদা রঙের আর তার গায়ে অসাধারণ কারুকার্য। এক মুহূর্তের জন্য মনে হবে যেন তিরুপতি পৌঁছে গেছি। আর মন্দির প্রাঙ্গণ একেবারে পরিষ্কার, সুশৃঙ্খল আর শান্তিপূর্ণ। এই মন্দির তৈরি হয়েছে একেবারে অন্ধ্রপ্রদেশের বালাজি মন্দিরের আদলে। 2000 সালের পর নির্মাণ শুরু হয় এবং ধাপে ধাপে এই অসাধারণ স্থাপত্য আমাদের সামনে আসে। মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন শ্রী ভেঙ্কটেশ্বর এর বিরাট মূর্তি। মূর্তির গায়ে ঝকঝকে সোনালী অলঙ্কার আর সুন্দর সাজানো পুষ্পমালা। মন্দিরের দেওয়ালে স্তম্ভে অসাধারণ পাথরের খোদাই কাজ, যেগুলোতে হিন্দু পুরাণের নানা দৃশ্য ফুটে উঠেছে। এখানে প্রতিদিন বহু ভক্ত আসেন। শ্রী বালাজির সামনে দাঁড়িয়ে ভক্তরা নিজের মনের কথা বলেন। বিশেষ করে বুধবার আর শনিবার অনেক ভিড় হয়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর আজকের মতো আমার ঘোরাও কমপ্লিট। এবার ক্যাব আমাকে ড্রপ করবে আমার রুমের সামনের ফ্যান্সি মার্কেটে। ওখানের মার্কেটটা ঘুরে দেখব, কারণ গুয়াহাটিতে আজকেই আমার লাস্ট দিন। বালাজি মন্দির থেকে ফ্যান্সি বাজারের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 30 মিনিটের মতো। বাজারের মোড়ে নামার সাথে সাথেই মনে হলো যেন স্প্লানেড নিউ মার্কেটে চলে এসেছে। এই মার্কেটও সেম ক্রাউড, সেম ব্যস্ত। হাজারো মানুষের হাঁটাহাঁটি, দোকানের হাঁকডাক আর আলোর চমক। বেশিরভাগ দোকানই ফুটপাতের ধারে। আবার বড় বড় শোরুমও আছে। জুতো, জামা কাপড়, ব্যাগ, ইলেকট্রনিক্স, লোকাল হ্যান্ডক্রাফট, এমনকি ট্র্যাডিশনাল আসাম মাস্ক সবই পাওয়া যাচ্ছে এখানে। আর আসামের ফেমাস মেখলা খুবই কম দামে পাওয়া যাচ্ছে এখানে। এই মার্কেট নর্মালি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমি সাজেস্ট করব বিকেল 5টার পর আসতে, কারণ তখনই জমে ওঠে এখানকার পরিবেশ। সারাদিনের ঘোরাঘুরির পর এবার একটু টায়ার্ড লাগছে। ডিনার করে এবার রুমে চলে যাব। আচ্ছা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। আগের এই আরাকো ভিডিওটাতে তোমাদের থেকে অ্যাবাভ এক্সপেকটেশন ভালোবাসা পেয়েছি, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল ফর দ্যাট।
এখনো পর্যন্ত কেউ দেখে না থাকলে স্ক্রিনের অ্যাবাভ রাইট কর্নার কার্ডে অ্যাড এন্ড স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, দেখে আসতে পারো। 1 hour later. টাইম 10:20। জাস্ট ডিনার করে বেরোলাম, হাঁটছি রুমের পথে। মা কামাখ্যা থেকে শুরু করে তিরুপতি, আজকের সারা দিনটা ভক্তির মধ্যেই কাটলো, তাই মনটা বেশ পরিষ্কার লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের গুয়াহাটির গল্প। ইতিহাস, ভক্তি, লোকাল কালচার আর শহরের কোলাহলের মধ্যে একটা দিন। এরপর কাল বেরিয়ে পড়ব আসাম, মেঘালয়ের সীমানা ছুঁয়ে থাকা সেই ম্যাজিক্যাল ডাউকি নদীর খোঁজে, যেখানে স্বচ্ছ নীল জলে ভাসবে নৌকো, আর পাহাড়, নদী, মেঘ মিলিয়ে এক অসম্ভব সুন্দর পৃথিবী। চলো সেই রূপকথা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। দেখা হবে পরের পর্বে। এখান পর্যন্ত দেখছো মানে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই কিন্তু আমার নতুন নতুন জায়গার গল্প বলার অনুপ্রেরণা হয়ে ওঠে। ইনস্টা আইডি স্ক্রিনে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি। আপকামিং ভিডিওর আপডেট পেতে ফলো করে নিও।